হ্যালো আমার সুখের সাগরের ভালোবাসার বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তাই তো আমি তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর সাথে থাকছে তোমাদের অতি প্রিয় গল্প। তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কেমন? তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিও। আষাঢ় মাসের শেষ সপ্তাহ। গ্রামের পাশেই আত্মীয় বাড়িতে বিয়েল উপলক্ষে অনেক লোকজন এসেছে। যেহেতু দেব সবে বড় হয়েছে, তাই দেবের আলাদা পড়া আর শোবার ব্যবস্থা হয়েছে। টিনের ঘর, টিনের বেড়া, মাটির মেঝে, হ্যারিকেনের আলোতে পড়াশোনা করতে হয় তাকে। দেবের ঘরে একটা বড় টেবিল আর লম্বা পেঞ্চ পাতা। বিকেল থেকেই টিপটিপ করে বৃষ্টি হয়েছিল। দেবেদের বাড়ির সামনে নীলিমাকে মাঝে মধ্যে রাতে দেবের সাথে ঘুমাতে ডেকে আনত। একটু বেশি রাত করে নীলিমা চলে আসত। দেব আলো নিভিয়ে বাড়ির ভেতরের দিকে দরজা বন্ধ করে দিয়ে কোনোদিন নিজের বিছানাতে, কোনোদিন বৈঠকখানা ঘরের বেঞ্চিতে নীলিমাকে দিয়ে ইচ্ছাপূর্ণে মেতে উঠত। তারপর বাড়ির সামনে ছোট পুকুরে গিয়ে ধুয়ে টুয়ে এসে দুজনে ঘুমাত। ভোর রাতে নীলিমা উঠে চলে যেত। সেদিনও দেব নীলিমাকে বলেছিল চলে আসার জন্য। রাত ৯টা নাগাদ খাওয়া দাওয়া সেরে ঘরে এসে শোবার ব্যবস্থা করেছে দেব। বৃষ্টি তখন খুব জোরেই পড়ছিল। দেব বুঝতে পারল যে এই বৃষ্টির মধ্যে অন্ধকারে রাতে লিমার আসার কোনো সম্ভাবনা নেই। ঠিক সেই সময় আত্মীয় বাড়ি থেকে রূপাদি এসে ঘরের দরজাতে ধাক্কা মেরে দেবকে ডাকল। দরজা খুলে দিয়ে তাকে ঘরের ভেতরে ঢুকতে বলল দেব। রূপাদি বলল, না রে দেব, ঢুকব না। ছোট মাসিরা এসেছে, বৃষ্টির মধ্যে মেঝেতে তো আর শুতে দেওয়া যায় না। ছোট মাসি আর ওর বঞ্জি মেয়েকে নিয়ে এসে তোর এখানেই শোবে। আমি আলাদা চাদর আর বালিশ দিয়ে দেব, তুই দরজা খুলে রাখ। খেতে বসেছে ওরা, একটু বাদেই আমি পৌঁছে দিয়ে যাব। হ্যাঁ, রূপাদি বলে রূপাদি চলে যাওয়ার পরেই নীলিমা বাইরে থেকে এসে দরজায় টোকা দিয়ে জানান দিল। দেব দরজা খুলে ঘরে গিয়ে ওকে ব্যাপারটা বুঝিয়ে দিয়ে বিদায় করে দিল। যেহেতু একটু বাদে ওরা চলে আসবে, তাই দেব বিছানাটাকে ঝেড়ে পরিপাটি করে বই নিয়ে বসল। প্রায় রাত 10টা নাগাদ রূপাদি আর ছোট মাসি তার সঙ্গে ১৯ বছরের যুবতী ফুটফুটে চেহারার বঞ্জিকে নিয়ে গেল, সাথে দুখানা বালিশ আর দুখানা চাদর। দুঃসম্পর্কের আত্মীয়। এই কারণে ৩০-৩২ বছর বয়সী মহিলাকে বা মেয়েটাকে কখনো দেখেনি দেব। রূপাদি পরিচয় করিয়ে দিল। মহিলা হল কণামাসি, আর টুম্পা নামের মেয়েটা কণামাসির পাড়াতো কোনো দিদির মেয়ে। বিয়ে উপলক্ষে কণামাসির সঙ্গে এসেছে। কণামাসি পরনে শাড়ি, ব্লাউজ, গায়ে গহনা আর ছিমছাম মুখ দেখে বোঝা যায় সম্পূর্ণ পরিবারের গৃহিণী। দেব পরে জেনেছিল ছেলে ফুলে না হওয়ার জন্য চেহারাটা এখনও যুবতী সুলভ। কণামাসির শরীর থেকে দারুণ মিষ্টি এক আকর্ষণীয় সেন্টের গন্ধ বেরোচ্ছিল। রূপাদি চলে যেতেই দেব দরজা বন্ধ করে দিল। দেবের বাড়ির লোকজন সবাই তখন ঘুমিয়ে পড়েছে। কণামাসি তার সুন্দর হাসিখুশি মুখখানা এমন সুন্দর করে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছিল যে কিছুক্ষণের মধ্যেই দেবের জড়তা, সংকোচ সব কেটে গেল। মাসি বলল, বেশ বড় শরৎ দেখছিস চকিটা, তোমার অসুবিধে হবে না তো দেব ভাই? আর তুমি আমাকে মাছি না বলে কণা বৌদি বলে ডেকো। মাসের ডাক শুনলে নিজেকে বুড়ি বুড়ি মনে হয়। তারপর সে নিজেই বেড়ায় হাত খেসে টুম্পাকে মাঝে শুয়ে চকির ধারে দেবের শোবার ব্যবস্থা করে দিল। যা বৃষ্টি নেমেছে, সে ছিট করছে, চাদর গায়ে দিতে হবে। নাও এসো, শুয়ে পড়ি, অনেক রাত হয়েছে। হ্যারিকেনটা কমিয়ে চকির নিচে রেখে দাও, আলো থাকলে আমার আবার ঘুম আসে না। দেব বলল, তাহলে নিভিয়ে রাখি বৌদি, আমার তো টর্চ আছে, দরকার পড়লে টর্চ জেলে বাইরে যেতে পারবে। বৌদি বলল, খুব ভালো হবে, নিভিয়ে দাও। টুম্পা হাত পা মুছে চৌকিতে উঠে শুয়ে পড়ল। বৌদি ওর গায়ে চাদরটা দিয়ে দিল। দেবকে আবার বলল, দেব ভাই, আলোটা নিভিয়ে দাও না, আমি আবার শাড়ি পুরে ঘুমাতে পারি না, কিছু মনে করো না, আর কাউকে বলে ফেলো না। দেব সঙ্গে সঙ্গে হ্যারিকেন নিভিয়ে দিল। দেবও বৌদিকে বলল, আমিও তো শুধু হাফ প্যান্ট আর গেঞ্জি পরেই শুই। কণা বৌদি বলল, তাতে কি হয়েছে, কেউ তো আর দেখতে আসছে না, বলে ফিক করে মৃদু হেসে বলল। মাঝারি উচ্চতা, স্লিম শরীর, ফর্সা হাসি খুশি কণা বৌদির ওই হাসিটা অন্ধকারে দেবকে শিউরে দিল। বৌদি শাড়ি খুলে বেঞ্জিতে রাখার সময় অন্ধকারে তার সঙ্গে দেবের ওইটার একটু ছোঁয়া লেগে গেল। বৌদি চৌকিতে উঠে শুয়ে পড়ল। দেব রেডি হয়ে টেবিল থেকে টর্চ নিয়ে আলো ফেলে দেখল বৌদির গায়ে চাদর ঢাকা দিয়ে চিত হয়ে শুয়ে আছে, আর ওই দুটো অনেকটা স্পষ্ট দেখা যাচ্ছে। দেব চৌকিতে উঠে তার পাশে বালিশে মাথা রেখে তার দিকে পেছন ফিরে শুয়ে পড়ল।
টিনের চালায় নীরব বিচ্ছিন্ন বৃষ্টি পড়ার শব্দ ছিল। বৌদি দেবের গায়ে হাত দিয়ে বলল, চাদর গায়ে দিয়ে ঠান্ডা লেগে যাবে তো। দেব চিত হয়ে শুয়ে বলল, পরে গায়ে দেব, এখন ঠান্ডা তো লাগছে না। বৌদি তখন দেবের গালের সাথে মুখ টিকিয়ে ফিসফিস করে বলল, আমারটা দিয়ে ঢেকে দিচ্ছি, বড় সাইজ আছে, দুজনের ভালো মতন হয়ে যাবে। চাদরটা দিয়ে ঢেকে দেওয়ার সময় তার ওই দুটোর ছোঁয়া দেবের কাঁধে কাছে লাগল। তার কাছে থেকে এক অদ্ভুত এক গন্ধ এসে দেবকে পাগল করে দিয়েছিল। দেবের ওঠার অবস্থা খারাপ হয়ে আসছিল। বৌদি দেবের দিকে কাঁধে শুয়ে দেবকে আস্তে করে টেনে দেবের গালের ওপর গরম ঠোঁটের ছোঁয়া দিয়ে বলল, এদিকে ঘুরে শো না দেব, আরও ভালো লাগবে। দেব তার দিকে পাশ ফিরতেই বৌদি দেবকে চাপটে ধরে তার সাথে দেবের কোমরের ওপর এক পা তুলে দিয়ে এবার সরাসরি দেবের গালে ঠোঁট বেশ ভালো মতোই চুমুখে আদর দিয়ে দুজনের মাথা ঢাকা দিয়ে ফেলল চাদরের তলায়। দেব আর কণা বৌদি বলল, তোমায় খুব ভালো লেগেছে ঠাকুরপো, তোমার সাথে আমার শুতে ইচ্ছে করছে। দেবের কানের কাছে মুখ ঠেকিয়ে হিস হিস করে বলল, এসো না আমার সঙ্গে খেলবে, খুব মজা হবে। ছোটদের সাথে নিশ্চয়ই বড় বউ খেলেছ, আমার সাথে বউ খেলো না, খুব মজা হবে। দেব এবার লজ্জায় সংকোচ ছেড়ে ফেলে কণার গালে আলতো করে চুমু খেয়ে বলল, আমি যুবতী মেয়ের সঙ্গে অনেক কোর্স করেছি, আমি সব জানি। এই বলে সে কণা বৌদিকে তার কাছে টেনে এলো। দেব কণা বৌদির ওই দুট্টে আদর দিয়ে যাচ্ছে, কণা বৌদি খুব মজা পাচ্ছে। কণা বৌদি দেবের কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল, হে দুষ্টু, একটু আস্তে ধরো না, আমি চলে যাচ্ছি নাকি, আমি তো আজ সারা রাত তোমার সাথেই থাকব। দেব বৌদিকে পেয়ে আর নিজেকে ধরে রাখতে পারছে না, তাই সে এবার আসল কাজ শুরু করে দিল। বৌদি দেবের সাথে তাল দিয়ে যাচ্ছে। প্রায় 10 মিনিট পর তারা তাদের চাহিদা পূরণ করল। কিছুক্ষণ পর বারান্দায় গিয়ে দুজনে টিনের চালা দিয়ে গড়িয়ে পড়া বৃষ্টির জল দিয়ে ধুয়ে টুয়ে গামছা দিয়ে মুখ মুছে ঘরে এসে শুয়ে পড়ল। তখন রাত 2:30 বাজে। কণা বৌদি ইতিমধ্যে দেবের কানে কানে বলল, তুমি চুপচাপ শুয়ে থাকো ঠাকুরপো, আমি শুয়ে শুয়ে তোমাকে আদর করে দেব। দেবের কোমরের ওপর একটা পা তুলে দিতেই ঠিক তখনই ওপর থেকে টুম্পা বলে উঠল, মাসি, বাথরুমে যাব, বাথরুম পেয়েছে, কোথায় যাব? চোখের পলকে বৌদি বিরক্ত হয়ে ঘুম ঘুম নাটক করে দেবকে ডেকে বলল, ঠাকুরপো, টুম্পাকে একটু বাহিরে নিয়ে যাও না। দেব একটু নাটক করে বলে উঠল, চৌকি থেকে নেমে টর্চ জেলে বলল, নেমে এসো টুম্পা, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। বৌদি চাদর ঢাকা দিয়ে ঘাপটি মেরে ঘুমের ভান করে শুয়েছিল টুম্পা চাদর সরিয়ে চৌকির ধারে এসে নিচে নামার সময় দেব বলল, ওর পরনের কামিজটা নেই, শুধু জামা পরে আছে। ওকে হাত ধরে নামানোর সময় ওর দুটোতে আস্তে দেবের হাতের ঠেকা লাগল। দেব চুমকে উঠল। নিচে নেমে দাঁড়াতেই দেব দরজা খুলে দিল। ইশারায় দরজা দিয়ে বাইরে যেতে বলল টুম্পা। দেবের হাত ধরে বলল, আমার ভয় করছে, তুমি এখানে এসে দাঁড়াও। ইতিমধ্যে জামা ফাঁক দিয়ে দুটোর বেশিরভাগই দেখা হয়ে গেছে দেবের। দুধে আলতা টুম্পার গায়ের রং, ওই দুটো যেন অত্যাধিক ফর্সা। ভয়ে ভয়ে ও প্রায় দেবকে ঝাপটে ধরল। টুম্পা দেবের ছোঁয়া পেয়ে কেমন যেন একটু কেঁপে উঠল। দেব টুম্পাকে বলল, তুমি যাও, আমি এখানে আছি। দেব ঘরে চলে আসতে পা বাড়াতেই টুম্পা দেবের সামনে চলে এলো। মুখোমুখি গা ঘেঁষে দাঁড়িয়ে দেবের মুখের ওপর আঙুল চাপা দিয়ে শব্দ করে মানা করে ফিসফিস করে বলল, তুমি আর মাসি অনেকক্ষণ ধরে বউ খেলা খেলছিলে, আমি দেখেছি, এখন আমাকে নিয়ে বউ খেলতে হবে। দেব তো সেই খুশি। দেব কিভাবে টুম্পাকে সুখ দিল তা আমি তোমাদের পরের দিন শোনাব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই গল্পটি? আমি জানি আমার গল্পটি শুনে খুব সুখ পেয়েছ। আমি তোমাদের জন্য এমনই সব মজার মজার গল্প নিয়ে আসব। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। বাই।